ইজ দ্যাট কারেক্ট? কোনোভাবেই না, সম্পূর্ণ মিথ্যা, সম্পূর্ণ ভুয়া, কোনো স্টেজেই না। আমার সাথে যারা আপনার ওই সময় ডিসাইড করছিল কে কি হবে, তবে আপনাকে খুলে বলি, তারিখ রাতে যখন গভীর রাতে রাত 1টার সময় 5 তারিখ যখন বঙ্গভবন থেকে আমি নাহিদ, আসিফ, তারপরে মাহফুজ ওদের সাথে যখন আমার কার্জন হলে দেখা হয়, তারা যখন জিজ্ঞেস করছিল আমি তখন ভেবেছিলাম স্যার হবে না, স্যার সবসময় বলেছিলাম সালেউদ্দিন স্যারের কথা বলেছিলাম, ওয়াহিদুদ্দিন মাহমুদ স্যারের কথা বলেছিলাম। আর যখন অন্য একটা পক্ষ থেকে যখন আমার সাথে আলাপ করা হয়েছে 6 তারিখ সকালবেলা, তারা বলেছিল যে মানে ইউনূস স্যার ছাড়া আর কে কে হতে পারে, তাদের যে ছিল অপশন হিসাবে সেখানেও আমার নাম আসে নাই। কোথা থেকে আসলো আমি কিছুই বুঝলাম না। ওকে, সম্পূর্ণ গুজব, সম্পূর্ণ কোনো পর্যায়ে না না না। এখন আপনার গুজব যেভাবে শোনেন, আমরা তো বাক স্বাধীনতায় অভ্যস্ত ছিলাম না 15 বছর। এখন বাক স্বাধীনতা আসছে সরকারের পক্ষ থেকে, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে কোনো মামলা করা হয় না, কাউকে কোনো বিড়ম্বনা করা হয় না, ক্ষুদ্র কিছু এক্সেপশন ছাড়া আর কি, অন্তত আমাদের বিরুদ্ধে বললে। ফলে যেভাবে পরে যা ইচ্ছা বলে যাচ্ছে, আমি বিস্মিত হতবাক হই। একদিন সকালবেলা শুনি 1000 কোটি টাকার মালিক হয়েছে, 3 বার অলরেডি আমি আমেরিকা পালিয়ে চলে গেছি, মানে উইথ মাই ফ্যামিলি। আর বোধহয় নিউ ইয়র্কের মধ্যে প্রায় 10-12টা বাড়ি কিনে ফেলেছে অলরেডি। যার যা মুখে আসে, আর মিনিমাম একটু কমন সেন্স নাই। প্রথমে ক্লিয়ার করি, আমার সাথে নাহিদ, আসিফদের মধ্যে নাহিদের সাথে শুধুমাত্র আন্দোলন চলাকালীন সময় হসপিটালে 3 মিনিটের জন্য কথা হয়েছিল। এছাড়া আন্দোলন চলাকালীন সময় কোনো দিন নাহিদ, আসিফ, মাহফুজ তাদের সাথে আমার কথা হয়নি। আক্তার আমার ছাত্র, আক্তারের সাথে আমার সবসময় যোগাযোগ আছে, কিন্তু অভ্যুত্থানকালীন সময় আক্তার নিজেও অত অ্যাক্টিভ ছিল না। অভ্যুত্থানোত্তর পরিস্থিতির কথা বলছি, সরকার গঠন। আমি বলে দিই আপনাকে, সরকার গঠনের জন্য তাদের সাথে আমার 2 মন্ত্রিসভায় কারা কারা থাকবে 5 তারিখ রাতে আলোচনা হয়, কে প্রধান হবে এটা নিয়ে, আর কোনো ব্যাপার নিয়ে না। তারপরে 6 তারিখ রাতে তারা আমার বাসায় যখন আসে, তখন আমার সাথে তারা কনসাল্ট করছিল, এবং সেখানে আমি যে নাম বলেছিলাম তার মধ্যে কয়েকটা তারা রেখেছে, কয়েকটা রাখে নাই। এটা একটা জিনিস। আর এটা হচ্ছে, ধরেন আমাদের যদি 20 জন উপদেষ্টা থাকে, অন্তত 10 জন আছে যাদের নাম আমি বলিই নাই, এবং তারা কার রেফারেন্স হয়েছে আমি অনেক পরে জেনেছি। সো এটা সম্পূর্ণ মিথ্যা। এবং আমি যখন নাম প্রপোজ করছিলাম, যেমন ধরেন একটা নাম বলি আপনাকে, যেমন ধরেন বললাম সালেউদ্দিন আহমেদ স্যারের নাম বললাম, তখন সাথে সাথে বললো হ্যাঁ স্যার ওনার নাম তো আমাদের লিস্টে আছে, ওনার নাম অনেকেই বলেছে। যেমন ধরেন তৌহিদ হোসেন ভাইয়ের নাম বললাম যে পররাষ্ট্র কাকে নেওয়া যায়, বলে স্যার তারা আমরা একটু খোঁজ দিয়ে দেখি, এরকম। আবার যে 2 জন লোকের নাম বলেছেন, নাম বলছি না এখানে, তখন তারা বলেছে না ওনারা তো আমার সাথে আন্দোলনে ছিল না, ওনাদেরকে স্যার নেওয়া যাবে না। আবার আরেকটা জনের নাম বলেছিলাম যে খুব বিখ্যাত সিভিল সোসাইটি লিডার, বলছে আচ্ছা স্যার দেখি। সো কোনো কিছুই মানে আপনি বলতে পারেন এভাবে হয়েছে। আর বাকি 20 জনের মধ্যে যে 10 জন, হ্যাঁ, তারা কিভাবে হয়েছে আমি কিছুই জানি না, কিচ্ছু জানি না। ফলে এটা ভুল। আরেকটা কথা হচ্ছে ইউনূস স্যারের ব্যাপারটা আমি একটু ক্লিয়ার করি। ইউনূস স্যার যেদিন দেশে আসেন, যেমন ধরেন উনি তো দেশে ছিলেন না, অনেক কিছু সম্পর্কে অবহিত ছিলেন না, তো উনি পরে যেসব ডাইরেক্টিভ দিয়েছেন জাতির সামনে বা বাইরে গিয়ে, সেগুলো অনেকেই মনে করেন যে এগুলো আসলে আপনি ইনফ্লুয়েন্স করেছেন, বা আপনার দ্বারা ইনফ্লুয়েন্স, মানে আপনাকে ফার্স্ট মানে ইনফরমেশনের সোর্স হচ্ছেন আপনি। আমি একটু ব্যাখ্যা করি। একদম প্রথম দিকে আপনি খেয়াল করেন, স্যার যখন দেশে ফিরে আসছে, এখন আমাদের উপদেষ্টা মণ্ডলীতে যারা আছেন, যারা পুরুষ সদস্য আছেন, আমি ছাড়া আর সালেউদ্দিন ভাই আর 2-1 জন ছাড়া কারোর সাথে স্যারের সেরকম ইন্টিমেসি ছিল না। এবং কোর্টে যে যাওয়া, স্যার যে বারবার কোর্টে যাচ্ছে, শেষ সময় স্যারের সবচেয়ে বাজে সময়, স্যারের সাথে বাইরে আপনার সামাজিক ব্যবসা সম্মেলনে যাওয়া, সেখানে আপনি যদি এই উপদেষ্টা মণ্ডলীর পুরুষ সদস্য বলেন, একমাত্র আমি ছিলাম। ফলে স্বাভাবিকভাবে স্যারের সাথে আমার 20 বছরের ঘনিষ্ঠতা। স্যার যখন দেশে আসলো 8 তারিখ আমি যখন বাসায় ফিরছি এয়ারপোর্ট থেকে, তখন স্যার আমাকে ফোনে ওরা বাসায় ডাকিয়ে নিলেন। সেখানে স্যারের বাসায়, গুলশানের বাসায়, ওই বাসায় জীবনে প্রথম গেছি, কিন্তু তখন সেখানে শত টিভি ক্যামেরা ছিল, তারা প্রত্যেকে দেখেছে আমি ঢুকছি। এবং আমার স্ত্রী আমাকে পরে বললো যে প্রায় 40 মিনিট যাবত স্ক্রল গিয়েছে, তোকে হ্যাঁ এটা সত্যি, কিন্তু এখন একদম ইকুয়াল, একদম আপনাকে খুব কনফিডেন্টলি বলতে পারে, এবং এটা আমাদের খুব স্বস্তিকর। নাকি আপনি ওই যে যাদের নাম নিলেন বা আরো 2-4 জনের সঙ্গে তাদের কাছ থেকে খানিকটা পিছিয়ে পড়েছেন? না, পিছিয়ে পড়ার এখানে ব্যাপার না, আমরা টিম ওয়ার্ক হিসাবে কাজ করি, এবং ডেলিভারিটলি কিছু ক্ষেত্রে আমি নিজেকে সম্পূর্ণ উইথড্র করেছি। কারণ হয়েছে কি, মনে হচ্ছিল সব জায়গায় খালি আমি। যেমন ধরেন রাজনৈতিক দলগুলোর সঙ্গে যে মিটিংগুলো হয়েছে, সেই মিটিংগুলোতে আমাদের আদিল ভাই যখন দায়িত্ব নিল, উনি আমাকে কোনো কিছু করতে বললাম, আমি বলতাম ভাই আপনি প্লিজ আমাকে রাখেন না। সবাই মনে করতে সব কিছু আমি কেন, তো আমি ওখান থেকে সম্পূর্ণ উইথড্র করেছিলাম। তারপর ধরেন আমাদের যে প্রেস কনফারেন্স হয়, সেখানে আমি পারতপক্ষে, আপনি দেখবেন আমি যাই না, খুব জটিল আইনগত ব্যাপার থাকলে আমি যাই। কারণ আমার কাছে মনে হয়েছে এটা তো এত বড় কর্মযজ্ঞ, এখানে অনেক ইকুয়ালি এবং আমার চেয়ে যোগ্য মানুষরা আছে, সবাই মিলে কাজ করুক।
আমার মন্ত্রণালয়ের কাজই এত বড় যে এটা করেই তো আমি কুল পাই না, অন্য জায়গায় আমার হাত দেওয়ার দরকার কি, প্রশ্নই আসে না। প্রথম দিকে ইনফরমেশন গ্যাপ ছিল, কিছু কিছু ক্ষেত্রে কথা বলতে হতো, কিছু কিছু ক্ষেত্রে আপনার একটু বেশি ভূমিকা রাখতে হতো, বাট এটা 1-2 মাস পর আর নাই। এবং আই ভেরি হ্যাপি যে আমাকে প্রধানত আমার মন্ত্রণালয়ের কাজই করতে হয়। আপনি কতটা ভারতপন্থী, কতটা ভারত বিদ্বেষী? আশ্চর্য ব্যাপার হচ্ছে কি জানেন, আপনার মনে আছে জিল্লুর, আমাকে পাকিস্তান প্রেমী, পাকিস্তানের এজেন্ট এটা বলে আমার রুমে আগুন দেওয়া হয়েছে, আমার রুমে তালা দেওয়া হয়েছে, আমার হত্যার হুমকি দেওয়া হয়েছে। কতবার আপনি টক শোতে বিভিন্ন লোককে বলতে শুনেছেন এসব কথা। রাতারাতি মানে আমি হয়ে গেলাম ভারতের দালাল। তো আমার কাছে ফানি লাগে, এটা খুবই ফানি একটা সোসাইটিতে পরিণত হয়েছে কিছু মানুষ। মানে একটা লোক ওভারনাইট শেখ হাসিনা পতনের পর একটা পুরা পাকিস্তানপন্থী লোক হিসেবে অভিহিত, মিথ্যাভাবে অভিহিত 15 বছর যাবৎ, 15 দিনের মধ্যে সে ভারতের দালাল হয়ে গেল। আমি আপনাকে একটা ছোট্ট ঘটনা বলি। জামিল সাহেব যখন আপনি শিল্পকলা একাডেমির মহাপরিচালক হিসেবে নিয়োগ পেলেন, সেদিন 24 ঘন্টা প্রচারণা চললো আমি ভারতের দালাল। তারপরে তাজুল যখন আন্তর্জাতিক অপরাধ আদালতে চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ পেল, 24 ঘন্টা প্রচারণা চললো আমি পাকিস্তানের দালাল। তা আমি কি বলবো আর বলেন ভাই, ভেরি ক্লিয়ারলি বলি, আমি বাংলাদেশের দালাল। আমি বাংলাদেশের স্বার্থের ঊর্ধ্বে পৃথিবীর কোনো দেশ আমার কাছে কখনোই স্থান পায় নাই। এখন সমস্যা হয়েছে কি, আগে আমার ফেসবুক ছিল, আমি যাই আমাকে কেউ অ্যাটাক করার আগে 50 বার চিন্তা করতো যে আমারও তো অ্যাক্সেস আছে, আমি বলবো জিনিসটা। এবং আপনার মনে আছে জিলু, আপনি বলেন আপনার প্রোগ্রামে 8 মাস পরে আসছি, কিন্তু আপনার প্রোগ্রামে তো আমি প্রতি মাসে একবার আসতাম, অনেক বেশি প্রেজেন্স ছিল। যেহেতু আমার অনেক কাজের চাপ আছে, যেহেতু আমার গোপনীয়তার শর্ত আছে, এই সমস্ত কারণে আমি এখন ইচ্ছা মতো বলতে পারি না। কিন্তু আইডিয়ালি তো আপনাদেরই সবচেয়ে বেশি গণমাধ্যমের সামনে আসা উচিত এবং আসার কথা, পৃথিবীব্যাপী তাই হয়, কারণ আপনাদের তো জবাবদিহিতার মধ্যে থাকতে হবে। এবং যেহেতু আপনার ইলেক্টেড গভর্নমেন্ট, পার্লামেন্টে, আপনাদের তো আরো বেশি থাকবার কথা। জবাবদিহিতা একটা, আর গুজব, মিথ্যাচার না। আমি বলছি যখন আপনার কথা বলবেন না, আপনি নিজে বলছেন। আমি সাংবাদিক সম্মেলন, ধরেন সাংবাদিক সম্মেলন করছি, সেখানে আমি আগে কোয়েশ্চেন নিয়ে নিচ্ছি, প্রায় আমি আসি। কিন্তু ধরেন আমার বললো ভারতের দালাল, আমার বললো 10,000 কোটি টাকা। এখন সব কিছু তো সীমা থাকে। ধরেন জিল্লুর, আপনাকে একজন বললো যে জিল্লুর আপনি আসলে চোর, ওটা আপনার উত্তরে দিতে ইচ্ছা করবে না, সবকিছু তো সীমা আছে। এখন আওয়ামী লীগের যারা দেশ ছেড়ে পালিয়ে গেছে তাদের ক্যাশিয়ার, তাদের সব টাকা আমার কাছে আছে। হ্যাঁ, এখন ধরেন মেসিকে কেউ কোয়েশ্চেন করলো যে ভাই আপনি আসলে ভালো খেলেন নাকি বাংলাদেশের অধিনায়ক ভালো খেলে, উনি কি উত্তর দিবে? মানে ফাতরামির সীমা থাকতে হবে। তো গুজব, জল্পনা, মিথ্যাচার, চরিত্রহনের মধ্যেও একটা সীমার ব্যাপার আছে। এইসব ফাতরামি এমন একটা জায়গায় চলে যায়, এটা আপনি উত্তর দিবেন কি? মানে আমার যদি প্রশ্ন করে কেউ, ধরেন আমি বেরোলাম, আমার বললো ভাই আপনি না আমেরিকা চলে গেছেন শুনলাম, আমি কি উত্তর দিব? আমি ফোনটা কেটে দিব। তো আমি জবাবদিহিতা অন্য জিনিস, জবাবদিহিতা অন্য জিনিস। আপনি যে ওই গালাগালি, এই মিথ্যাচার, এইসব অশ্লীল অশ্রাব্য জিনিসের উত্তর দেওয়া যায় না। এখন আমি একটা প্রোগ্রাম বলছিলাম, আমার কেউ যদি বলে ভাই আমরা লোক মুখে শুনতে হলাম আপনার নাকি আসলে 3টা চোখ, আমি কি উত্তর দিব? বা আমাকে কেউ যদি বলে, ধরেন একটা মানুষকে আমি বললাম, একটা সম্মানিত মানুষকে বললাম ভাই আপনার মা নাকি অত্যন্ত চরিত্রহীন ছিল, সেখানে উত্তর দেবে, সে তো থাপ্পড় মারবে। আগে মত প্রকাশের স্বাধীনতার বিরুদ্ধে আক্রমণকারী পক্ষ ছিল সরকার, সরকারি দলের ক্যাডাররা। এখন মত প্রকাশের স্বাধীনতার বিপক্ষে শক্তি হচ্ছে জনগণ। জনগণের একটা অংশ আর একটা অংশকে কথা বলতে দেয় না। যারা বেশি, এবং যেই জনগণের যেই অংশই কাজটা করছে তারা বেসিক্যালি সরকারের আপনাদের সমালোচনা করলে বেশি করছে। হ্যাঁ, আমাদের সমালোচনা করছে না, আপনাদের সমালোচনা করলে এই কাজগুলো বেশি করছে। আমাদের সমালোচনা, সরকারের সমালোচনা করলে, মানে সরকার একটা পক্ষ, তারা সরকারের সঙ্গে আছে, সরকারের সমালোচনা করলে অ্যাটাক হচ্ছে। আপনি আমার একটা উদাহরণ দেন। না দেয়ার, আপনি যদি সোশ্যাল মিডিয়াতে দেখেন যে যারা সরকার, আমার বিরুদ্ধে, আমি আপনাকে তাহলে আমার কিছু বলি, আমার বিরুদ্ধে 4 মাসে 17টা ভিডিও করা হয়েছে। পৃথিবীর মানে আমি আমার কল্পনার সীমা ছাড়াই গিয়ে কথাবার্তা বলা হয়েছে, যেটা মানে আমাদের যে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান মোমেন ভাই, উনি জানেন আপনি স্যান্ডেল পরে ঘুরেন, উনি বসিলায় থাকেন, ওনারে ট্রান্সফার করে আমি 200 কোটি টাকা এমন কথা বলা হয়েছে। আমার এই এত সব কথা বলার জন্য আমি আওয়ামী লীগের 15 বছরে যত বাজে কথা শুনেছি তার চেয়ে বেশি কথা 7 মাসে শুনেছি। তা আমি কি ব্যবস্থা নিয়েছি তাদের বিরুদ্ধে? কার বিরুদ্ধে আমি মামলা করেছি? কাকে আমি গ্রেফতার করতে বলেছি? কাকে আমি হুমকি দিয়েছি? আপনি নেননি। যেমন আপনার সমালোচনা করলে আমি বুঝতে পারবো যে আপনি নিচ্ছেন কি নিচ্ছেন না, আপনি নিচ্ছেন না। কিন্তু এমন একটা গোষ্ঠী সমাজে তৈরি হয়েছে বা আছে, আমি আপনাকে বলি, এবং যেটা ধারণা যে আপনাদের আশ্রয় প্রশ্রয়, আমি আপনাকে মিন করছি না, সরকার বা সরকারের ভেতরের একটা অংশের আশ্রয় প্রশ্রয় বা সরকারের সঙ্গে সংশ্লিষ্ট একটা গোষ্ঠীর আশ্রয় প্রশ্রয় কাজটা হচ্ছে। এটা তো ধারণা। হ্যাঁ, আমি আপনাকে বলি, আমি আপনাকে, এবং এই ধারণাটা তখন প্রতিষ্ঠিত হয় যখন মনে করা হয় যে এই যে নতুন রাজনৈতিক দল হলো বা যা হচ্ছে বা তাদের যে ন্যারেটিভস বা বয়ান, সেগুলো সরকার কর্তৃক আশীর্বাদ পুষ্ট। সো একটা লিঙ্ক খুঁজে পাওয়া আমি প্রথম ক্লিয়ারটা হচ্ছে, আমি স্পষ্টভাবে বলতে চাই,
বাক স্বাধীনতার প্রতিপক্ষ আগে ছিল সরকার এবং তার দলের ক্যাডাররা, এখন বাক স্বাধীনতার প্রতিপক্ষ হয়ে গেছে বিভিন্ন জনগোষ্ঠী। একদল আরেক দলকে বলে সে বেশি ধার্মিক, আরেক দল আরেক দলকে বলে ধর্মীয় উন্মাদনা আছে, তৌহিদে জনতা, আরেক দল আরেক দলকে বলে নাস্তিক, তারপর বলে ভারতের দালাল, এই পাকিস্তানের দালাল। এগুলি জনগণের বিভিন্ন অংশ। বিপ্লব পরবর্তী সময় মানুষের মধ্যে নানান অস্থিরতা থাকে, অনিশ্চয়তা থাকে এবং কিছুটা ডিসিপ্লিনের অভাবও থাকে এবং অতিরিক্ত স্বাধীনতা, এক্সপেকটেশন অতিরিক্ত, এগুলির প্রতিফলন হিসাবে এটা হচ্ছে। আপনি যেটা বলেন সরকারের কোনো মদদে বাক স্বাধীনতার পক্ষে যারা কথা বলে তাদের উপর আক্রমণ করা হচ্ছে কিনা, আমার কাছে এরকম কোনো তথ্য নাই। আপনি ধারণা করতে পারেন, ধারণা করার, এবং এই ধারণাটা কতজন মানুষ, এবং পলিটিক্সে পারসেপশন ম্যাটার করে, পারসেপশন তো আছে, পলিটিক্সে পারসেপশন ম্যাটার করে, কিন্তু ধরেন আমরা যখন এই সরকারে আসছি আমরা তো পলিটিক্স করছি না।